আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি হচ্ছে পাটুল, ছোট পাটুল। দেখতে পারতেছেন আমার পিছনে একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ছোট পাটুল মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। তো আজকে আমি এখানে চলে আসার কিছু উদ্দেশ্য আছে, অনেকেই জানেন না, যেটা হচ্ছে আমি আজকে বলবো। তবে আজকে আমার কিছু কথা যেগুলো আপনাদেরকে মানে না বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে এই হাফিজিয়া মাদ্রাসা, তো তার ভিতর আমাদের গ্রামের একটা প্রতিষ্ঠান। আমি কথাটা এটাই বলতে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো মানে কোন হালে আছে বা কিভাবে চলতেছে, এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকে কিছু কথা হবে। তো আপনারা অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে যে কি বিষয় দেবা বলবে, বা অনেকের কাছে ভিডিওটা আজকে খারাপও লাগতে পারে, বা ভিডিওটার কিছু কথা আজকে কিছু মানুষের গায়ে কাটাও দিতে পারে। তো সর্বপ্রথম কথা, এই পাটুল, ছোট পাটুল হেফজো মাদ্রাসা, পাশেই দেখতে পারতেছেন কবরস্থান। আর আমি যদি বলি যে দেখেন এইখানে মাজার, অলির মাজার পর্যন্ত দেখেন আছে। এখানে হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহের মাজার শরীফ, এখানে একজন আল্লাহর ওলি একজন শুয়ে আছে, এখানে একজন আল্লাহর ওলি এখানে শুয়ে আছে। আর পাশে একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে হেফজো মাদ্রাসা। আমার জ্ঞানের থেকে আমি বিগত 20 বছর যাবত এই প্রতিষ্ঠানে আমি দেখি, এই প্রতিষ্ঠানে প্রতি বাৎসরিক জালসা হয়। এখানে অনেক স্টুডেন্ট থাকে, পড়াশোনা করে হেফজতে। আর কবরস্থানের কথা যদি বলি, এই দক্ষিণ পাশে, মাদ্রাসার দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন কবরস্থান, যেটা আমাদের 10 গ্রামের কবরস্থান। এখানে আমাদের সবার সমাধি এখানে হয়। তো আজকে কবরস্থান পাশে মাদ্রাসায় বিষয় নিয়ে আমি সকল বিষয়ে আপনাদের জানাবো। আমি জানি না এই ভিডিওটা অনেকের কাছে অনেক খারাপ লাগতে পারে, অনেকে নাও দেখতে পারে, ঠেলা দিয়ে চলে যেতে পারে যে এটা মামুলি বিষয়, কী বিষয় করছি। তবে এই প্রতিষ্ঠান, সেটা হচ্ছে এখানে শিক্ষক আছে, ছাত্ররা কেমন আছে, আমি জানতে পারছি যে এই প্রতিষ্ঠানের এখন বর্তমানের অবস্থা। একটা শিক্ষক আছে, শিক্ষকের সাথে আমি আলাপ করছি, উনি খুবই একজন ভালো মানুষ। আর ছাত্রর কথা, আমি উপস্থিত এই মুহূর্তে আইছি, আপনাদের মাদ্রাসার কি অবস্থায়, মানে ছাত্র কয়জন পায় এটাও আপনাদের দেখাবো। তো তার আগে আমরা সরাসরি মাদ্রাসার পাশে আমরা দেখব যে মাদ্রাসার ছাত্ররা কেমন আছে বা কিভাবে তারা এখানে থাকে, এই বিষয়ে আপনাদের আগে দেখাবো। তো যাই হোক, চলে যাওয়া যাক। তো এইটা হচ্ছে মাদ্রাসা, আমি মাদ্রাসার ভিতরে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে আমাদের এই হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। ওনার পরিচয়টা আগে আমরা জেনে নিই। আপনার পরিচয়টা ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি পাঁচপাটাল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমার আশা মোটামুটি প্রায় 6 বছর হলো, এই তো এখানে শিক্ষকতা আছি আর কি। আচ্ছা, উনি ওনার কথাটা শুনলেন। আপনার এই মাদ্রাসায় প্রতিষ্ঠানে বর্তমানে এখন ছাত্র কেমন আছে? প্রতিষ্ঠানে এখানে বোর্ডিংয়ে যে ছাত্রগুলো আছে আপাতত, আমরা মানে 4 জন আপাতত বোর্ডিং, আর অনাবাসিক আর কিছু ছাত্র আছে, অ্যাভারেজে প্রায় 12 জনের মতো, অনাবাসিক সহ, আবাসিক এবং অনাবাসিক সহ আর কি। দর্শক মণ্ডলী শুনতে পেলেন শিক্ষকের কথা। এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে গ্রাম ভিত্তিক গার্জিয়ানের কথা, যেভাবে হুজুর সাহেব বলল। আসলে দেখেন, আমাদের 10 গ্রামের যদি আমরা ঘুরি, অনেক বাচ্চা পাওয়া যাবে। অনেকেই আছে কি করে, এলাকা ভিত্তিক অনেক ছেলেপেলে আছে, কেউ এই নিজের এলাকা প্রতিষ্ঠান বাদ দিয়ে ফাঁকে দেয়, মানে ফাঁকে অন্য জায়গাতে পাঠায় দেয়।
আমার এখানে প্রশ্ন হচ্ছে যে নিজের গ্রামের প্রতিষ্ঠান থাকতে গার্জিয়ানরা কেন ফাঁকে পাঠায়? তাহলে কি ফাঁকে পড়াশোনা ভালো হয়, নাকি ছেলের তাদের সুযোগ সুবিধা ভালো হয়? প্রশ্নটা আপনাদের কাছে রইল। আমার জ্ঞানে যদি আমি বলি, নিজের এলাকার প্রতিষ্ঠান, এই এলাকার প্রতিষ্ঠানের কোনো ছেলে, এলাকাবাসী কোনো ছেলে যদি নিজের প্রতিষ্ঠান থেকে কোনো কিছু ভালো কিছু করতে পারে, একটা প্রতিষ্ঠানের নাম হয়, এলাকাবাসীর নাম হয়। আচ্ছা হুজুর সাহেব, এই গত এই জিয়াতে যে জলসা হইল, এখানে মানে পাগড়ি নিচে কয়জন? গত জালসায় পাগড়ি নিয়েছে একজন, বড় পাটুলের আব্দুল মমিন, অর্থাৎ বাবুর ছেলে আব্দুল মমিন। এখন দেখেন এই যে প্রতিষ্ঠানটা আপনারা ভিতরে দেখতে পারতেছেন, এই যে প্রতিষ্ঠানটা আপনারা দেখেন, এইখানে এই মাদ্রাসায় ছাত্র আসবে, গ্রামের ভিত্তিক বা মানুষ আসে এই ছাত্রকে এখানে দিবে পড়াশোনার জন্য। এখানে তোমার নাম কি? মোহাম্মদ জমিন ইসলাম। তুমি এখানে কি করতেছ? রান্না করতেছি। কয়জনের রান্না করো? 4 জনের। 4 জনের রান্না করতেছ। আচ্ছা, দেখতে পারতেছেন এখানে রান্না করতেছে 4 জনের, এই ছাত্র রান্না করতেছে। তাইলে এখন যদি আমি বলি এই প্রতিষ্ঠানের কিছু কথা থাকে, প্রতিষ্ঠানটা চলে, এখানে প্রতিষ্ঠানের কোনো না কোনো ফান্ড আছে যার জন্য প্রতিষ্ঠানটা চলতেছে। আমি এই মাদ্রাসার কিছু পরিবেশ দেখছি। একটা বাচ্চাকে এখানে মাদ্রাসায় যখন দিবে, একটা জায়গার প্রতিষ্ঠানের যদি পরিবেশটা যদি সচ্ছলতা না থাকে, তাহলে গার্জিয়ানরা কিভাবে মাদ্রাসা তাদেরকে দিবে? নিশ্চয়ই কোনো একটা ত্রুটি আছে। আমি তো মনে করি না শিক্ষকদের আমি কখনো দোষ দেবো না, কারণ শিক্ষকদের যারা দোষ দিবে তারা, আমি মনে করি তারা বোকার স্বর্গে থাকে। কারণ শিক্ষকরা জ্ঞান অর্জন না করে কোনোদিনও কোনো একটা প্রতিষ্ঠানে চান্স পায় না। আমরা অনেকেই ভুলবশত বলি যে শিক্ষক ভালো না, এ ভালো না, তা ভালো না। এটা অত্যন্ত একটা ভুল। প্রতিটা জায়গার প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে ছাত্ররা এখানে থাকতে পারবে কি পারবে না। এখানে রান্না করে খাচ্ছে একটা ছাত্র, এই প্রতিষ্ঠানে কেন বাবুর্চি নাই? সে রান্না করতেছে 4 জনের, তাহলে এখানে ছাত্র নাই, কেন আসতে পারতেছে না? তাহলে এই প্রতিষ্ঠানে অনেক কিছু ত্রুটি আছে। তো আমার কথা যে, আমি আমার ছেলের কথা বলি, আমার ছেলেকে আমি মাদ্রাসায় ভর্তি করছি। আমি বিগত কিছুদিন যাবৎ কুরবানিদের আগে আমি ভর্তি করছি পাশের গ্রামে, পরমান্তপুর গ্রামে। আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠানে আমি বিগত 20 বছর, বললাম না 20 বছর যাবৎ জানি। আমি এই মাদ্রাসা প্রতি বছরে বাৎসরিক জালসা হয়, এখানে প্রতি ছাত্ররা, আগে আমি দেখতাম যে 15 জন, 20 জন, 25 জন এরকম করে সবাই পাগড়ি নিয়ে বের হয়ে যেত। এই প্রতিষ্ঠানে এত ছাত্র ছিল, এই পুরো মাদ্রাসায় ভরপুর ছাত্র ছিল। এই মাদ্রাসায় মোখলেসুর রহমান বাঙালি, উনি এই প্রতিষ্ঠানে বিগত অনেক বছর জালসা করছে, তারই হাতে অনেক ছাত্ররা পাগড়ি নিছে। এখন কেন এই মাদ্রাসায় ছাত্র নাই? তাহলে এই মাদ্রাসার ত্রুটি আছে, এই মাদ্রাসার অবশ্যই ত্রুটি আছে। কেননা এই মাদ্রাসার পরিবেশ, এই মাদ্রাসা প্রতিষ্ঠানের, আমি ইঙ্গিত দিয়ে বলবো না, প্রতিটা প্রতিষ্ঠান তো কারোর না কোনো আওতায় থাকে, তাহলে তাদের কোনো কিছু ঘাটতি আছে যার জন্য প্রতিষ্ঠানটা সচ্ছলতা তারা করতে পারে নাই। কেন পারে নাই? আমার ছেলেকে আমি নিজের প্রতিষ্ঠানে না দিয়ে কেন আমি পাশের গ্রামের প্রতিষ্ঠানে দিলাম? এখানে বোঝা লাগবে যে আমার এই প্রতিষ্ঠানে আমার ছেলে থাকার মতো পরিবেশ এখানে নাই, নষ্ট করে ফেলে দিছে। এখন একটা ছেলে কষ্ট করে রান্না করতেছে, প্রতিটা প্রতিষ্ঠানে আমি ঘুরেছি, তারা প্রতিটা প্রতিষ্ঠানে বাবুর্চি রাখা আছে। তোমরা কি নিয়মিত এখানে রান্না করে খাও না? জি। তাহলে একটা ছেলে পড়াশোনা করবে কখন, সে রান্না করে খাবে, এগুলো একটা ছাত্রের জন্য কতটা কষ্টকর। শিক্ষক পাশে থেকে তাদেরকে ছাত্র করে নিয়ে, যেগুলো আছে তাদেরকে নিয়ে কষ্ট করে এখানে যতক্ষণ তারা প্রচেষ্টা করতেছে এখানে মাদ্রাসাটা ঠিক রাখার জন্যে। একটা শিক্ষক কিভাবে রাখে? যদি এলাকা ভিত্তিক আমরা যদি 10 গ্রামের মানুষ, আমরা যদি এই প্রতিষ্ঠান নিয়ে যদি আমরা মাথা না ঘামাই, তাহলে ঘামাবে কে ভাই? আপনারা দেখেন এই যে প্রতিষ্ঠান, আমি আরও কিছু দেখাবো। এই প্রতিষ্ঠানের বিগত আমার জ্ঞানে 20 বছরে কতটুকু উন্নতি হয়েছে। এইদিকে যদি আমি আসি, এইখানে ছাত্রদের হয়তো অজুখানা বানাইছে, আপনারা দেখতে পারতেছেন অজুখানা। হায় রে অবস্থা! এই প্রতিষ্ঠানের নামে যে কত কিছু আছে আমি তো জানতে পারছি, আজকে সব বলবো আমি। আপনারা শুধু ধৈর্য ধরে শুনবেন, কেউ ভাই এড়ায় যায় না। আজকে পুরোটা বাস্তব ঘটনা আমি তুলে ধরতেছি। এই যে প্রতিষ্ঠান,
এইটা হলো প্রতিষ্ঠানের কি, এটা ওয়াশরুম না? এই যে ওয়াশরুম, হাইরে ওয়াশরুম, একটা বাচ্চা এই ওয়াশরুমে কিভাবে রে ভাই? দেখেন ওয়াশরুমের অবস্থা, একটা ওয়াশরুম। তাইলে এখানে কষ্ট করে বাচ্চারা, এখানে কষ্ট করে, কতটা কষ্ট করে এখানে থাকে। এই প্রতিষ্ঠানের পাশে যে কবরস্থান আছে সেটার বিষয়ে বৃত্তান্ত বলবো। আর এখানে তো আল্লাহর ওলি শুয়ে আছে, আপনারা দেখতে পারলেন, আমি দেখাইছি হজরত আব্দুর রহমানের মাজার শরীফ, এখানে আল্লাহর ওলি শুয়ে আছে। তো যাই হোক, এগুলো পার্শ্ববর্তীতে কতটা উন্নতি হয়েছে। আর এই যে দেখতে পারতেছেন মাদ্রাসা প্রতিষ্ঠানের পশ্চিম পাশে, আমি আগেও যেমন দেখছি এখনও তেমনই। এই দেখেন কবরস্থানের পাশে দেখেন কি জঙ্গল। এখন বলতে পারেন যে এই জঙ্গল, এলাকার কিছু ভিত্তিক লোক বলতে পারে যে ও যে এরকম বক্তব্য দিচ্ছে অতি তো যায় পরিষ্কার করে দিতে পারে, ও যায় পরিষ্কার করে দিতে পারে না। ভাই কথা এইটা না, কথা হচ্ছে একটা প্রতিষ্ঠানের চালানোর জন্য প্রতিটা পদক্ষেপের জন্য প্রতিটা লোক রাখা উচিত। এগুলো মাসে হোক বা 2 মাস পর হোক, আমার মনে হয় না যে ওই 15 দিন পর পর করা লাগবে। হয়তো 1 মাস 2 মাস পর পর ইচ্ছে করলে এই ধরনের জঙ্গলগুলো সাফ করা যায়। পাশে দেখতে পারতেছেন বিশাল আকারের একটা পুকুর, আপনারা দেখেন বিশাল আকারের একটা পুকুর। এই পুকুরটার চারপাশে সুন্দর করে চালা দিয়ে বাঁধা। এই পুকুরটা হচ্ছে এই প্রতিষ্ঠানের নামে, এই পুকুরটা। আমি কিছু মানুষের কাছ থেকে শুনছি এই পুকুরটা আপনার লিজ দেয়, 2 থেকে কেউ 2 বছরের জন্য নেয়, কেউ 3 বছরের জন্য নেয়, মানে এরকম নেয়। তো 3 বছরের জন্য কেউ লিজ নিলেও পারেও, মোটামুটি আমি জানছি 15 থেকে 20 লক্ষ টাকা, 15 থেকে 20 লক্ষ টাকা এই পুকুরটা লিজ থুয়ে দেয়। তাহলে ভাই এত টাকা আপনারা চিন্তা করেন, এত টাকা। তারপরে আরেকটা কথা বলি, দেখেন এই প্রতিষ্ঠানে তো প্রত্যেক বছরে তো বার্ষিক জালসা হয়, ভাই পুকুরের টাকা, জালসার টাকা, কত অনুদান আছে। 10 গ্রামের মানুষ যখন মনে করেন যে সবাই দান খয়রাত করে, কেউ জালসায় ধান দেয়, আবার সরিষা দেয়, টাকা দেয়, তাইলে আমরা জানতে পারছি যে কাটা লেগে গেছে। ভাই কাটা তো লাগবেই, সাফ করা লাগে না। এই প্রতিষ্ঠানের জালসায় টাকা ওঠে, সরিষা ওঠে, তারপর ধান ওঠে, নগদ টাকাও অনেক ওঠে, 3 লাখ 2 লাখ 4 লাখ এরকম ওঠে। মানে এখন একটু পরিস্থিতি একটু অন্যরকম, আগে বেশি উঠতো আরও। তো এত টাকা এত কিছু কোথায় যায় রে ভাই? আর উন্নতি মাদ্রাসার কোথায়? মাদ্রাসার উন্নতি কোথায়? কবরস্থানের উন্নতি কোথায়? এখানে একটা ওলি শুয়ে আছে, এইটার উন্নতি কোথায়? চারপাশে শুধু জঙ্গল। আমি আপনাদেরকে কবরস্থানে নিয়ে যাব, আপনারা আসেন, কবরস্থানে দেখবেন। কেউ মানে ভিডিওটা এড়াই যাবেন না। আমি আমার এই ভিডিওতে অনেকের কাছে অনেক রকম মন্তব্য লাগতে পারে, কিছু কিছু মানুষের, আমি বললাম না, কিছু কিছু মানুষের শরীরে কাটা পর্যন্ত দিতে পারে। ভাই খালি আমার প্রতিষ্ঠান না, এলাকা বা সারা বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো হচ্ছে আপনার অনেক ডেভেলপ করা, আর কিছু প্রতিষ্ঠান আছে এইরকম প্রতিষ্ঠানের মতো ধসে যাওয়া, মানে ধ্বংসের দিকে চলে যাওয়া। আমি ওই সকল প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী মানুষদের কথা বলতেছি যে আপনারা এগুলো ভাই মাথায় নেন, আপনাদের প্রতিষ্ঠানগুলো মানে ধ্বংসের দিকে যাইতে দিয়েন না। একটা মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো করাটাই খুবই কষ্টকর, কিন্তু মানে ধসায় দেওয়া সর্বোচ্চ সহজ ব্যাপার। তাই আমি বলি যে তা এত কষ্টে তিলে তিলে করে মানে প্রতিষ্ঠানটা গড়ে তোলায় এত সহজে ধসায় দিয়েন না। নবীর মাদ্রাসা আপনারা ইসলামের বিষয়, মানে সারা বাংলাদেশ ইসলাম ভিত্তিকতে এড়ায় গেছে, মানে এরা বাংলাদেশে আছেই শুধু মনে করেন যে রাজনীতি নিয়ে পড়ে আছে, খালি যত অপকর্ম, যত খারাপ, যত রকমের রাহাজানি, এইগুলো বাংলাদেশে যত দুর্নীতি এইগুলো আছে। পার্শ্ববর্তীতে ভালো কাজের বিষয়ে সারা বাংলাদেশে কেউ নাই ভাই। এসব প্রতিষ্ঠানগুলো কোন দিকে যেতেছে কেউ এসব দেখারও নাই, বলারও কেউ নাই। আমি বলি যে আপনারা এতটুকু না পারলেন ভিডিওটা শেয়ার করে দিন, যেন 10 জনের কাছে যেন পৌঁছায়, তারা যেন এই আমার এই ভিডিওতে এই লক্ষ্যে যেন সেই সব মাদ্রাসার এলাকা ভিত্তিক মানুষ যেন এইসব মাদ্রাসার বিষয়ে যেন ইলায়। এই যে দেখেন আমি অলরেডি কবরস্থানের উপরে চলে আসছি, আমার সাথে হুজুরও আছে,
আমি হুজুরের সাথে একটু যদি কথা বলি। আচ্ছা হুজুর, আপনি বলেন তো এইরকম অবস্থা আপনি বিগত আসার পরে মানে কয়বার এরকম মানে ক্লিয়ার দেখছেন, নাকি এরকমই থাকে? না, এটা আসলে বর্ষা মাস তো দেখা যায় বন্যার এই সময়টাতে বিভিন্ন জঙ্গল হয়, তারপরে এটা পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্য বন্যা আসার যখন পানির ইয়েটা ডেভেলপটা একটু বেশি হয় তখন এটা একটা পরিষ্কার করে দেয়। যেহেতু পরিষ্কার করা হয় নাই, তবে দ্রুতই এটার সমাধান করবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দ্রুত এটা সমাধান করে আমরা জানি। কিন্তু দেখেন এই যে পাশে দেখেন বর্ষার পানি, এখানে একজন মানুষ মারা গেলে এই জঙ্গলটা এখানে পরিষ্কার কইরা আপনাকে এখানে তার জন্য কবর খোলা লাগে। বর্ষার দৈনের সাপ পোকামাকড় এইখানে এসে আড্ডা মারে, এইখানে আসে, যেখানে মানুষের সমাধি ভাই, এইখানে আমার আপনার মুসলিম জাতির, এখানে আমার আপনার সমাধি, শেষ সমাধি। এইখানে আমাদের সবার আসতে হবে ভাই। এইখানের কথা কি আপনাদের কি মনে থাকে না বা মনে পড়ে না? আমরা দেশে থেকে এত এইটা সেইটা গাড়ি বাড়ি কত টাকা পয়সা রোজগারে ধান্দায় ঘুরি, আমরা ধান্দায় ঘুরি, টাকা পয়সার পিছনে ছুটি, কিন্তু আমাদের শেষ সমাধি এই 3.5 হাত জায়গা। যে কবরস্থান, আমার এলাকার ভিত্তিক কবরস্থান, 10 গ্রামের কবরস্থান, দেখেন কি জঙ্গলের অবস্থা। পাশেই পুকুর, সেই পুকুরটা, যে পুকুর 2 বছর 3 বছরের নামে লিজ দিয়ে 15-20 লাখ টাকা 25 লাখ টাকা লিজ দেওয়া হয়, আর তার পাশেই হলো কবরস্থান। এই কবরস্থানের অবস্থা এরকম। এই এতটুকুই যে দেখতেছেন, আপনারা দেখেন যে এই এতটুকুই শুধু এখন বর্ষার চারদিকে পানি আনে, এতটুকুই জাগনা আছে। একটা মানুষ যদি 10 গ্রামের মানুষ যদি মারা যায়, এইখানে তার আয়োজন করা হয়, এখানে তাকে শোয়ানোর জন্য তার আয়োজন করা হয়। আমি আরও পাশের কিছু জায়গাতে কবরস্থানে আমি ঘুরছি, তাদেরগুলো কত সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। আর এইখানে দেখেন, এই যে এখানে একজনকে সমাধি করছে, আপনারা দেখতে পারতেছেন। তে এটা হলো চালা, মানে কি করবে, জায়গা নাই, নিচে পানি, এই দেখতে পারতেছেন বাঁশের জন্য দেখা যাচ্ছে না, নিচ দিয়ে পানি। মানে যখন পানিটা চলে যায় তখন ওই নিচ দিয়ে সমাধি করা হয় মানুষ মারা গেলে। আর এখন আপাতত এখানে হচ্ছে আপনার বর্ষার সময়, যার জন্য এইখানের এই এতটুকুই জায়গা আছে। কিরে ভাই, ইচ্ছে করলে তো আমাদের নিচে যেরকম একে ধীরে ধীরে তো মাটি দিয়ে তো এগুলো বাড়ানো যায়, আমাদের বর্ষায় যেন জায়গাটার বেশি হয়, একটা পরিবেশটা সৌন্দর্য হয়। তো আমরা জানতে পারছি না কি করবে, কিন্তু এদিকে আমি বললাম না যে করবে, এখন আল্লাহ তৌফিক দিক, তারা যেন তাড়াতাড়ি করে কাজগুলো। আর এই হচ্ছে এরিয়া আপনারা দেখলেন। তো আমি আর কি বলবো ভাই, আমার এতটুকুই বলার ছিল। আমার ইচ্ছা ছিল এইটা, মানে আমার নিজের কাছে কেমন যেন একটা বিষয়, অন্যরকম অনুভূতি মনে হচ্ছিল, যার জন্য আমার ইচ্ছা যে আমি এই প্রতিষ্ঠানটা নিয়ে, আমার মাদ্রাসা, আমার গ্রামের মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটা, বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠানটা এভাবে ধসে যাচ্ছে ভাই, আপনাদের কি কাউরই কোনো মাথা ব্যথায় না? এই প্রতিষ্ঠান বিষয় নিয়ে কি আপনাদের কাউরই মাথা ব্যথায় না? আপনারা ভাই দেখেন, আপনারা গণ্যমান্য লোক আছেন এলাকা ভিত্তিক, আপনারা দেখেন এই প্রতিষ্ঠানটা সৌন্দর্য করেন। মৃত্যুর পরে প্রতিটা মানুষের হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আছে। তুমি দুনিয়াতে থাইকা তোমার সন্তানদের কিভাবে শিক্ষিত করলে, কোন প্রশিক্ষণ, কোন শিক্ষা দিলা, এগুলোর হিসাব কিন্তু তোমার পিতা হিসেবে দিতে হবে। তো যেই যাই করেন, আমার কথা একটাই যে মানুষ মরার চিন্তাটা করবেন। আর এই জন্য যে একদিন চলে যেতে হবে, যা আপনার ছেলেকে যদি সুশিক্ষিত বানায় তুই চলে যেতে পারেন, কোনো না সময় আল্লাহ খুশি হয়ে আর ছেলের ওসিলায় আপনার অনেক ক্ষমা করে দিতে পারে। তো দোয়া করবেন আমার জন্য, আর এই প্রতিষ্ঠানের জন্য। এখানে শিক্ষক আছে, শিক্ষকের জন্য দোয়া করবেন, ইনি যেন আপ্যায়নভাবে চেষ্টা করে এই প্রতিষ্ঠানটা যতকাল যাবতে জড়ে আছে, ইনি অনেকের চেষ্টার মধ্যেই আছে এবং এ পর্যন্তও হাল ছাড়েন নাই। এখন ওনার শিক্ষকের জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানটা যেন সুন্দর যেন হয়ে ওঠে। আর আল্লাহ যেন হেদায়েত দেয় এই প্রতিষ্ঠানের বিষয়ে যারা দায়িত্বে আছে, তারা দ্রুত যেন, নাকি বলেন? হ্যাঁ, ঠিক আছে। এখন কর্তৃপক্ষ এটা আলোচনা হয়ে গেছে ইতিপূর্বে, অবশ্য এই গত শুক্রবার মিটিংয়ে আলোচনা হয়েছে। তারপরেও ইতিপূর্বেও আসলে পানিটার আসার আগেই এই সংস্কার করা বা কাজটা ধরতে চাইছিল, কিন্তু কিছু জিনিস আনার ব্যাকওয়ার্ডের কারণে কাজটা করতে পারে নাই। তো যাই হোক, এলাকার মুরব্বী যারা, এলাকার কিছু ইতিম সন্তান যাদের আছে,
লাতিপুতি আছে, প্রত্যেকটি গ্রাম থেকে পুকুরপাড়, আদাবাড়িয়া, বাঁশবাড়িয়া, তারাপুর, তারপরে বড় পাটুল, ছোটো পাটুল, লক্ষ্মীকোল, এই কটবাড়িয়া, অত্র এলাকার প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষকেই আমি বলছি যে আপনারা দিনী প্রতিষ্ঠান দেখেন। আপনারা হয়তো বলতে পারেন যে একজন শিক্ষক আর কী পড়াবে। আপনারা ইতিপূর্বে হয়তো প্রমাণ পেয়েছেন যে ইতিপূর্বে ভাঙ্গুড়া উপজেলার আওতাধীনে যে প্রতিযোগিতাগুলো, সেইটা কিন্তু পাঁচপাটুল হাফিজে মাদ্রাসা থেকেই একবার নয় 3বার কিন্তু প্রথম স্থান অধিকার করছে। সেই দৃষ্টিকোণ থেকে আশা করি যে ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরকে এখানে দিলে বা তাদের যে পড়াশোনার কোনো ক্ষতি হওয়া, তাদের যে কোনো কষ্ট হওয়া, তাদের যে আমি সবসময় নিজের ছেলেদের মতো মানে নিজের ছেলে মেয়েদের যেভাবে আমি বাড়িতে তাদেরকে আপ্যায়ন করি, ঠিক এদেরকেও ঠিক ওই একইভাবে। তো আরেকটি আবদার, সেটা হলো যে প্রতিষ্ঠানের একটি রান্নাঘর দরকার এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের ফ্যামিলির থাকার একটা পরিবেশ করে দেওয়া দরকার। তারপরেও যেহেতু সকলেই এখন বর্তমান প্রতিষ্ঠানের প্রতি একটি মনোযোগী হয়েছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাপাক যেন এই মনোযোগটা আল্লাপাক কবুল করে নেয় এবং সেই সকলের কাছে আহ্বান যে আপনারা সকলেই ছাত্র দিয়ে, আর প্রত্যেকটা যারা ছাত্রদের গার্জেন আছে, আরও কিছু ছাত্ররা আছে, এই যে কিছু ছাত্ররা এখানে প্রাইমারি ক্লাস করে, এখানে এই একটা সুযোগ আছে, এখানেও পড়াশোনার পাশাপাশি এখানে প্রাইমারি ক্লাস করা পড়াশোনার একটা সুযোগ আছে। তারপরে এখানে দাখিল মাদ্রাসা সম্ভবত জানুয়ারি থেকে এখানে দাখিল ক্লাস শুরু হয়ে যাবে, হলে ইনশাল্লাহ দেখা যাবে যে এক জায়গা থেকেই সব ধরনের পড়ার একটা সুযোগ পাচ্ছে। সুতরাং অত্র এলাকার সকল গার্জিয়ান সকলেই সচেতন হয়ে, আপনার সন্তান নাই আপনি আরেকজনকে পরামর্শ দেন, আপনার ছেলে নাই আপনি নাতিকে দেন। তো যাই হোক, এইভাবে সকলেই যদি সহযোগিতা করেন, এই প্রতিষ্ঠান চাঙ্গা করা, প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করা কোনো ব্যাপার না। আমার কথা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুজুর ভাইকে। তো ওনার কথাগুলো আমি এই মুহূর্তে আমার 10 গ্রামের এলাকা ভিত্তিক লোকেদের বলতেছি, আপনারা একটু দেখেন। আমি আমার ছেলেকে এই প্রতিষ্ঠানে না দিয়ে পাশের প্রতিষ্ঠানে দিছি। এই প্রতিষ্ঠানটা সচ্ছলতা হলেই আমি আমার ছেলেকে এখানেই নিয়ে আসবো, আমি আমার ছেলেকে আবার এখানে নিয়ে আসবো। তো আপনাদের কাছে আহ্বান থাকবে, এই প্রতিষ্ঠানে যারা দায় দায়িত্ব আছে তাদের কাছে আহ্বান থাকবে, আপনারা প্রতিষ্ঠানটি অতি দ্রুত সচ্ছলতা করেন, অতি দ্রুত সচ্ছলতা করেন। আপনাদের কাছে এটাই আহ্বান, এবং আল্লাহ আপনাদেরকে সঠিকভাবে বা তাড়াতাড়ি এইভাবে কাজটা করা সম্পূর্ণ তৌফিক দান করুক। তো এই বলে আমার বক্তব্য আছে এখানে, আজকের ভিডিওটা শেষ করতেছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার কথার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কিছু মানুষের কাছে হয়তো অন্য ইঙ্গিতে যাইতে পারবেন, বিশেষ করে তারা মনে কিছু নেবেন না। আমার জ্ঞানে যতটুকু বলার ছিল বা যতটুকু আমার জ্ঞানে কুলাইছে, আমি যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।